আলাইকুম, সাথে আছি আমি রুমিজ বিল্লা। বড়া ভেজে নিয়েছি। আজকে সকালবেলা বড়া দিয়ে পান্তা ভাত খাবো, সাথে কাঁচামরিচ। আর এই আইডিয়াটা পেয়েছি কিন্তু মিলি সিম্পল লাইফস্টাইলের মিলি আপুর কাছ থেকে। মিলি আপু কিন্তু প্রায় বড়া খায়, সকালবেলাও খায়, দুপুরবেলাও খায়। তো আমার তখন ভীষণ লোভ লাগে, কিন্তু বানাবো করে বানানোই হয়ে ওঠে না। তো গতকাল রাতে কটা ভাত ছিল, পানি দিয়ে রেখেছিলাম যে আজকে সকালবেলা বড়া বানাবো, তারপরে সেই পানি দেওয়া ভাত দিয়ে বড়াটা খাবো। আর এই যে ওষুধ, আমাকে তো প্রতিদিনই ওষুধ খেতে হয়। আর আজকে সাথে একটা বাড়তি ওষুধ, সেটা হচ্ছে নাপা, কারণ আমার বেশ জ্বর এসেছে। তো আপনারা ভাবছেন জ্বর এসছে আবার পান্তা ভাত খাবে, তো মানে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো এই কারণে পান্তা ভাত আর বড়া এটাই মনে হচ্ছে যেন ভালো লাগবে খেতে। যাই হোক, আমি কিন্তু হাতটা আবার ধুয়ে নিয়েছি, যেহেতু আমি ওষুধের প্যাকেটটা ধরেছিলাম। তো এখন আমি ভাত নিয়ে নিচ্ছি এবং এরপরে আমি মজা করে আমি এটা খাবো। যেমন আন্তিকবাবু বলে না, ও মা এটা রান্না করেছে, কি মজা, কি টেস্টি ছিল, এটা শুধু বলছে আমাকে খাও আমাকে খাও। আমারও এখন আন্তিকের মতো বলতে ইচ্ছা করছে। বড়াগুলি আমাকে বলছে তুমি কখন খাবা, তুমি কখন খাবা। তো আমি কিন্তু খেয়ে নিয়েছি। তো এইবার আমি লাল চা খাবো, কারণ আমার হচ্ছে দুধ চা ফেভারিট। আমি লাল চা একদম পছন্দ করি না। লাল চা দেখলে মনে হয় লাল পানি। তো কিন্তু আমার যখন জ্বর হয় তখন হয়তো বা অ্যাসিডিটির প্রবলেমটা বেড়ে যায়, তখন আর দুধ চা খেতে পারি না, কেমন যেন একটা বমি বমি ভাব আসে। তখন লাল চাটাকেই মনে হয় অমৃত। তো যাই হোক, এখন আমি যেটা করব, এটা একটা খয়েরি রঙের কাপড়। ক্যামেরায় কিন্তু একটু গোলাপি গোলাপি মনে হচ্ছে, আসলে তা না, এটা একটা খয়েরি রঙের কাপড়। এখানে একটু তুলে লেগেছে, এটা পানি দিয়ে অবশ্যই একটু ঘষা দিলে এটা উঠে যাবে। তো এই কাপড়টা কেনা হয়েছে 3 বছর আগে, কিন্তু বানাবো করে বানানোই হয়নি। কাপড়টা কিনেছিলাম যে আমি হাতে সুই সুতা দিয়ে কাজ করে আমি জামা বানিয়ে পরবো, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। এখন শীত চলে আসছে এবার, তো ভাবলাম যে এবার শীতেই আমি এই জামাটা পরবো, কোনো কাজ টাজ হয়তো আর করা হবে না। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ করব, একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে পর্দা। পর্দা কিন্তু একটা মুসলিম নারীর জন্য ফরজ। শুধু নারী না, নারী পুরুষ উভয়ের জন্যই কিন্তু পর্দা করা ফরজ। তা সেক্ষেত্রে নারীর ক্ষেত্রে বিধানটা একটু বেশি। কিন্তু দেখা যায় যে আমরা যদি একটু সিম্পলি ভাবেও যদি একটু চলতে পারি, যে একটু চুলটা বেঁধে আমরা বাইরে চললাম, মাথায় একটু কাপড় দিলাম, যারা বোরকা পরেন না একটু বড় ওড়না গায়ে দিলাম, মাথাটা একটু ঢেকে রাখলাম, একটু ফুল হাতার জামা পরলাম, তাহলেও কিন্তু দেখবেন যে আপনার পর্দার কাজ হয়ে যাচ্ছে। আর যারা বোরকা পরেন, মুখ ঢেকে রাখেন, আলহামদুলিল্লাহ, তাদের সাথে তো আসলে তুলনাই হবে না। তো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে ফেসবুকে এমন সব ছবি আসলে মেয়েরা দিয়ে থাকে, যে আমি অনেক কমেন্টে পড়ি যে তোমার গাল দুটো আপেলের মতো লাগছে, তোমার ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো লাগছে। এবং যাদেরকে কমেন্টগুলো করা হয় তারা যে কি খুশি হচ্ছে, হ্যাঁ, তারা যেন আরও ছবি দিতে উৎসাহ পায়। যেমন আমরা ইউটিউবে যারা কাজ করি, আমরা মানুষের কমেন্ট পেলে বা একটু সাবস্ক্রাইব বেশি দেখলে যেমন আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই, ঠিক ওরা সেরকম এই কমেন্টগুলি পেয়ে নিজেকে আরও তুলে ধরার উৎসাহ পায়, খোলামেলাভাবে তুলে ধরার জন্য উৎসাহ পায়। কিন্তু আসলে আমরা চেষ্টা করব যে আমাদের হাতের ভিতরে যারা আছে, হয়তো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল, আমরা যদি এরকম নিজেদের মধ্যে দেখি, অবশ্যই আমরা সেটা নিষেধ করব যে অন্তত ফেসবুকে এমনভাবে ছবি ছাড়বা না যাতে এই ধরনের কমেন্ট আসে যে তোমার গাল দুটো আপেলের মতো লাগছে, তোমার ঠোঁট গোলাপের পাপড়ির মতো লাগছে, সেটা যাতে অন্তত না করি। আর বিশেষ করে এই যে পর্দা, আমি অবশ্য আমার কথাই একটু বলি, যে আমি অন্তত যতটুকুনভাবে চলাফেরা করার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে আমার রিলেটিভ, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার নিজের মেয়ে, তারাও কিন্তু ঠিক ওভাবে না, তারা একটু মডার্ন, একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করে। তো আমি সবসময় আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত করি যে আল্লাহ হেদায়েত দান করো, যাতে তাদেরকে এমনভাবে পর্দানশীল করে দাও যাতে তারাই একসময় অন্য লোকদের পর্দার জন্যে, ভালো কথার জন্যে অনুপ্রেরণা যোগাবে। তো এই দোয়াটা আপনারাও সবাই করবেন, আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করে নেন। আর বন্ধুরা, এই যে আমি হাতাটা কেটে নিলাম, আর এখন আমি একটু চারপাশে এই যে একটু কোনাটা কাটতে হয় নিচের যে সেলাইটা দিতে গেলে, এটা করে নেব। তো এই যে কতদিন পর, যে বললাম না 3 বছর আগে এই কাপড়টা কেনা, তো আজকে আমি জামা পায়জামা একটু সুযোগ পেয়েছি, কেটে নিচ্ছি। তবে এই যেটা বললাম যে হাতের কাজ হয়তো করতে পারবো কিনা জানি না,
তো জামাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন হাতাটা কাটতে হবে। কিন্তু আসলে জামার কাপড়টা আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এটা হাফ হাতার কাপড় হিসাবেই কিনেছিলাম, এই কারণে কাপড় এখানে অনেকটা নেই। হাতার জন্য কাপড় আমার ফুল হাতা মানে পুরোপুরি হবে না, মানে 4/4 যেটা সেটা হবে, মানে 3/4 থেকে একটু বড়, ততটুকুন আমার জামাটা হবে। কারণ আমি সাধারণত ঘরে যখন জামা পরি আমি কিন্তু হাফ স্লিভ জামা পরি, কারণ হচ্ছে আমার কাজ করতে সুবিধা হয়, পানির কাজগুলো করতে সুবিধা হয়। আর যখন ফুল স্লিভের জামা পরি তখন এই বারবার হাতাটা গোটাতে হয়, এটা খুব সমস্যা হয়ে যায়। কিন্তু যেহেতু এখন শীতকাল আসছে তো ভাবলাম যে জামাটা আমি যখন এতদিন ঘরে পরে রয়েছিল আর এখন শীতকাল চলে আসছে, তো জামাটা যখন বানাবই তো ফুল স্লিভই করতে চাচ্ছিলাম, কিন্তু কাপড়ে আর অতটা হয়নি। তো যেটুকুন হয়েছে অন্তত 3/4 থেকে বেশি হবে আলহামদুলিল্লাহ, তাতেও আমার চলবে। তো বন্ধুরা, আর আমি যেটা করেছি গতকাল রাতে না আমি এই 1 কেজি লাউ শাক আর 1 কেজি লাল শাক কিনেছি। বোঝেন যে 1 কেজি করে 2 কেজি শাক যদি কেনা হয়, আর শাক যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু পচে যায়। তো আমি যে প্রসেসটা করেছি সংরক্ষণ করার জন্যে সেটা হচ্ছে আমি শাক ভালো করে কুটে বেছে ধুয়ে এটা আমি 5 থেকে 6 মিনিট বয়েল করে নিয়েছি, আর লাল শাকটা 2 থেকে 3 মিনিট বয়েল করে নিয়েছি। এরপরে আমি এটা সুন্দর করে ঠান্ডা করে বক্স ভরে ফ্রিজে রাখবো। এটা কিন্তু একদম 8 থেকে 10 দিন এরকমই থাকবে, কোনো নষ্ট হবে না। আমার যখন প্রয়োজন হবে আমি একটু একটু বের করে রান্না করে খাবো, যেহেতু সবজি আমাদের ঘরে আমি একা ছাড়া আর কেউ খায় না, মানে ছেলে মেয়ে খায় না। আর দীপের পাপা যেহেতু এখন বাড়িতে নেই, অতএব আমাকে একাকেই খেতে হবে। তো সেই জন্য আমি এইভাবে প্রসেসটা করে নিলাম। আপনারাও কিন্তু এভাবে সবজি প্রসেস করে রাখতে পারেন, বিশেষ করে শাকটা, তাহলে কিন্তু অনেক দিন বসে খেতে পারবেন, এটা কোনো রকম নষ্ট হবে না। ফ্রিজের নর্মাল অপশনে রেখে দিলেই, নর্মাল পোর্শনে রেখে দিলেই কিন্তু এটা আপনি দিব্যি 8 থেকে 10 দিন রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।